আচ্ছা, বহু বছর আগে যখন কোনো বইপত্র ছিল না, লেখার সরঞ্জাম ছিল না, অথচ মানুষ শুনে শুনে বা দেখে দেখে কত কিছু মনে রাখতে পারতো, কত কিছু জানতো। অথচ তখন কিন্তু কোনো গুগল ছিল না। এই অভূতপূর্ব স্মৃতিশক্তি কিভাবে সম্ভব ছিল? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। দেখে নেব একজন গ্রিক কবির অসাধারণ মনে রাখার ক্ষমতার গল্প। আর তার সাথে আমরা এটাও জানবো যে আমরা নিজেদের দৈনন্দিন জীবনে এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের মস্তিষ্ককেও সেই ধরনের ট্রেনিং দিতে পারি যাতে আমরা ওইভাবে মনে রাখতে পারি। যদি অতটা নাও হয়, কিছুটা হলেও তো ভালো। অ্যাটলিস্ট পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছি এরকমটা তো আর হবে না। তাহলে চলো আজকে গ্রিক কবি সাইমন্ডাস অফ কেয়সের গল্পটা শুনে নিই। সাইমন্ডাস কবি হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের কবিতা পাঠ করতেন। তার জন্য ওনাকে ডাকা হতো, পয়সা দেওয়া হতো। এটা ওনার রুজি রুটির একটা উপায় ছিল। সেরকমই এক সন্ধ্যাবেলায় উনি চলে গেছিলেন একটা ব্যাংকুয়েট হলে। ব্যাংকুয়েট হল মানে যেখানে বিয়ে হয়, যেখানে কোনো অনুষ্ঠান হয়, যেই হলটার মধ্যে কোনো একটা স্টেজ থাকে যেখানে দাঁড়িয়ে উনি বলতে পারছেন আর চারিদিকে দর্শকরা ওনার কথা শুনতে পাচ্ছে। এবার আশ্চর্যের ঘটনা হলো, উনি এই কবিতা পাঠ বা নিজের বক্তৃতা দেওয়ার সময় বসে থাকা প্রত্যেকটা দর্শককে খুব ভালো করে অবজার্ভ করেছিলেন। এটা ওনার স্বভাব হতে পারে, ওনার হবি হতে পারে, কে জানে। এবার ওনার শো শেষ হয়ে যাওয়ার পরে উনি যথারীতি ব্যাংকুয়েট হল ছেড়ে বাইরে চলে গেলেন। আর যখনই বাইরে গেলেন, এক বীভৎস ঘটনা। ব্যাংকুয়েট হলটার পুরো ছাদ নিচে ধসে পড়ল। যে কজন ওখানে উপস্থিত ছিলেন প্রত্যেকের মৃত্যু ঘটলো। আর মৃত্যু এমনই ভয়াবহভাবে ঘটলো যে একজনের বডিকেও শনাক্ত করা যাচ্ছিল না। ওনাদের যে আত্মীয় স্বজন, তারা কেউ ওনাদেরকে আইডেন্টিফাই করতে পারছিলেন না যে ওনাদের দেহ সৎকার করবেন অথবা দুঃখ প্রকাশ করবেন, সেটার অবধি অবকাশ ওনারা পাচ্ছিলেন না। ঠিক তখন সাইমন্ডাস সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। উনি এক্স্যাক্টলি লোকেশন ধরে ধরে বলে দিলেন কোথায় কে বসেছিলেন। এবার একজন কবি যিনি ওখানে শো করতে গেছিলেন, ওনার পক্ষে তো জানা সম্ভব নয় প্রত্যেকটা দর্শক বৃন্দের নাম। কিন্তু উনি কিভাবে মনে রেখেছিলেন? ওনাদের পার্সোনাল বিলঙ্গিংস, মানে কে কি জিনিসপত্র নিয়েছিল, কে কি ধরনের রঙের পোশাক পরেছিল, সেইগুলো মনে করে করে উনি বললেন। অর্থাৎ ধরো, অমুক কর্নারে এই টেবিলটাতে একজন হলুদ রঙের জামা পরা মহিলা বসেছিলেন, তার হাতে একটা গোল্ডেন কালারের পার্স ছিল। এবার মৃতার যারা আত্মীয় বন্ধু আছেন তারা জানতে পারলেন যে হ্যাঁ, ওই রকম পোশাক পরে তো আমার লোকই গেছিল, তার মানে এই যে মৃতদেহ সেটা ওনার। মানে আমি যে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কতটা বীভৎস ঘটনা, কিন্তু উনি কত সুন্দরভাবে মনে রেখেছেন এভরি ডিটেল। এবার এটা কখনোই একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে আমি কোনো একটা হলে ঢুকছি আর আমি প্রত্যেকে কোথায় কোথায় কে বসে আছে, কে কি ধরনের জামা কাপড় পরে আছে, কে কি জিনিস নিয়ে আছে আমি মনে রাখতে পারবো। এটা একজন সাধারণ মানুষের কাজ নয়। কিন্তু আমরা আমাদের ব্রেনকে কিন্তু ট্রেন করতে পারি এই অসাধারণ কাজটা করার জন্য। এটাকে উনি নাম দিয়েছেন দ্য মেমোরি প্যালেস বলে, মস্তিষ্কের স্মৃতির রাজপ্রাসাদ। আর এই মেথডটাকে আরো একটা নামে সবাই জানে, দ্য মেথড অফ লোসাই। আর এটা নিউরোলজিক্যাল সায়েন্টিস্টরা কিন্তু প্রমাণও করে দিয়েছেন যে এটা সম্ভব। এবং এটা শুধু যে উনি করেছেন তা নয়, পরবর্তীকালে প্রচুর নামি দামি ব্যক্তিত্বরা এবং প্রচুর সায়েন্টিস্টরাও এই মেথডটা ফলো করে মনে রাখেন। অনেক পড়ুয়ারা যাদের প্রচুর জিনিসপত্র মনে রাখতে হয় এককালে, তাদের ক্ষেত্রেও এই মেথডটা ভীষণভাবে কার্যকর। এখানে কিছুই না, তোমাকে নিজের মাথায় একটা প্রাসাদ বানাতে হবে। এবার প্রাসাদ মানে ঘর হতে পারে, কোনো একটা শপিং মল হতে পারে, মানে যেই বিল্ডিং তুমি চেনো সেই বিল্ডিংটাই তোমার কাছে তোমার মেমোরির স্মৃতির প্রাসাদ হয়ে উঠতে পারে। একটা সোজা এক্সাম্পল দিয়ে বলি,
তুমি যখন নিজের ঘরে প্রবেশ করো, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য, আরেকটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য তোমাকে কি গুগল ম্যাপ দেখতে হয় বা কোথাও তুমি ধাক্কা খাবে কিনা ভয় পেতে হয়? তুমি চোখ বন্ধ করেও তোমার নিজের ঘরে কিন্তু হাঁটতে পারবে। ইভেন তুমি চোখ বন্ধ করেও নিজের ঘরের ম্যাপটা কিন্তু মনে করতে পারবে যে কোথায় তোমার বাথরুম আছে, কোথায় বেডরুম আছে, কোথায় লিভিং রুম আছে, কোথায় কিচেন আছে, কোথায় ব্যালকনি আছে। সমস্ত কিছু তোমার মাথায় কিন্তু পরিষ্কার, তাই না? এবার তুমি যেটা পড়ছো বা যেটা মনে রাখতে চাইছো, সেই মনে রাখার বিষয়বস্তুগুলোকে তোমাকে এই ধরনের জায়গাগুলোতে বসাতে হবে। বসিয়ে বসিয়ে তোমাকে দরজা দিয়ে বেরিয়ে আবার নতুন ঘরে প্রবেশ করতে হবে। তাহলে দেখবে তুমি ইনফরমেশনগুলো আর ভুলে যাচ্ছ না। এবং এখনো এই সময়েও দেশে বিদেশে কিন্তু মেমোরি চ্যাম্পিয়নশিপ খেলা হয়, যেরকম ভাবে হকি, ফুটবল এইসব খেলা হয়, এসবের চ্যাম্পিয়নশিপ হয়, ট্রফি হয়, ঠিক সেভাবে মেমোরি গেমেরও হয়। এবং যারা এই মেমোরি গেমে পার্টিসিপেট করে তারা কিন্তু ম্যাক্সিমামই এই টেকনিকটা ফলো করে নিজেদের মেমোরি পাওয়ারকে ইনক্রিজ করে। আর বিজ্ঞান বলে এই প্র্যাকটিসটা করলে আমাদের ব্রেনের তিনটে জায়গা মূলত ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়। প্রথমটাই হচ্ছে হিপোক্যাম্পাস, যেটা আমাদের মেমোরিকে বানাতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, যেটা আমাদের নতুন জিনিস শিখতে সাহায্য করে। নেক্সট জায়গা হচ্ছে প্যারাহিপোক্যাম্পাল কর্টেক্স, আর এই জায়গাটা আমাদের স্প্যাশিয়াল ইমেজিং এ সাহায্য করে। অর্থাৎ এটা তোমরা নিশ্চয়ই অবজার্ভ করেছো, যেটা তোমরা দেখছো চোখে সেটা তোমরা কিন্তু বেশি ভালো মনে রাখতে পারো রাদার দ্যান যেটা পড়ছো, যেটা শুনছো। ধরো তোমাকে একজন কেউ কারোর বাড়ির ডেসক্রিপশন দিচ্ছে, এখানে টিভি, এখানে এই, এখানে সেই, এরম করে বলার থেকে যদি সে তোমাকে একটু ম্যাপ এঁকে দেখায় যে এইখানে এটা ছিল জানিস ওর বাড়িতে, এইখানে এই জায়গাটা ছিল, এইখানে এইটা ছিল, তোমার মাথায় কিন্তু বেশি ভালো থাকবে। আর তার থেকেও ভালো থাকবে যদি তুমি তার বাড়িতে গিয়ে একবার দেখো যে কোথায় কি আছে, তোমার মাথায় কিন্তু ছেপে যাবে তার বাড়িতে কোথায় কোথায় কি কি আছে। অথবা ধরো তুমি কোনো একটা গল্পের বই পড়ছো, যেই গল্পের বইটা তুমি খুব মন দিয়ে পড়ছো, পড়ার সময় মাথায় ছবিটা ভাবতে ভাবতে যেতে পারছো, আচ্ছা ফেলুদা এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এইভাবে সলভ করছে, সেটা তোমার বেশি মনে থাকে না? কিন্তু যেই সব গল্পের বইয়ে তুমি বেশি ইমাজিন করতে পারো না, নিজের মাথায় গল্পটা সাজিয়ে সিনেমার মতন ছবি দেখতে পারো না, সেই গল্পের ইম্প্যাক্ট কিন্তু তোমার মাথায় বেশি দিন থাকে না। ব্যাস, এটাই তো আমাদের প্যারাহিপোক্যাম্পাল কর্টেক্সের কাজ। আর নেক্সট থার্ড যে জায়গাটা, সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া, যেটা দিয়ে আমরা কোনো ইমেজকে দেখি। সেটা আমাদের অক্সিপিটাল লোব হতে পারে, নার্ভ হতে পারে, যেখান দিয়ে আমরা ইমেজ প্রসেস করি। এই জায়গাগুলো, এই তিনটে জায়গায় ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়ে যায় এই মেমোরি প্যালেস টেকনিকটা যারা ফলো করে, যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন কিন্তু এরকম পড়ে পড়ে মুখস্থ করা, রট লার্নিং, এগুলোর জন্য তৈরি নয়। আমরা যত বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করব, যত বেশি তার মধ্যে ইমোশনালি ইনভলভ হব, তত বেশি কিন্তু আমরা সেটাকে মনে রাখতে পারবো। এবার তুমি বলবে আমি কেমিস্ট্রির ফর্মুলার মধ্যে কিভাবে আমি ইমোশন ঢোকাবো? আর তার জন্যই এই মেমোরি প্যালেস। তোমাকে গল্পটা সাজাতে হবে, কোথায় কে বসে আছে, কার সাথে কার রিয়াকশন হচ্ছে, বা তুমি রান্নাঘরে কোন কেমিক্যালের সাথে কোন কেমিক্যাল দিচ্ছ এবং আগুন ধরছে অথবা অন্য কোনো কালার চেঞ্জ হচ্ছে, এগুলো যদি তুমি ইমেজ প্রসেস করে নিজের মাথায় সাজিয়ে সাজিয়ে পড়ো, দেখবে সেটা সব সময় তোমার মাথায় মনে থাকবে এবং এটা তুমি ভুলে যাবে না। আমাদের ব্রেনকে যত বেশি ফাংশন করাবে তত বেশি কিন্তু তার ক্যাপাসিটি বাড়বে, আর যত কম কাজ করাবে তত সে লেজি হয়ে যাবে, বসে যাবে। তাই তুমি যদি বারবার এক বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার মতন মানুষ হও, তোমার কিছুই মনে থাকছে না, পরীক্ষার আগে তো তুমি সবই ভুলে যাচ্ছ, তোমার পড়তেই ভালো লাগছে না, আর তুমি খালি ভাবছো ইস ওই মেয়েটা ওই ছেলেটা কি ভালোভাবে মনে রাখতে পারে, কি ভালোভাবে রেজাল্ট করতে পারে, তাহলে এখন এইসব ভাবনা বন্ধ করো আর এই প্র্যাকটিসটাতে নিজেদের স্মৃতিশক্তি বাড়ানোর প্র্যাকটিস করো।
আর এই প্র্যাকটিসের জন্য তোমাকে 3টে স্টেপে কাজটা করতে হবে। 1 নাম্বার, যেটাই পড়বে সেটাকে ইমাজিন করে সেটার কোনো একটা ইমেজ ফরমেশন করবে। এটা মাথায় রাখবে, তোমার ব্রেন 60,000 গুণ বেশি ভালোভাবে মনে রাখতে পারে যখন তুমি শুধু বইয়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিডিং পড়ার থেকে মাথায় সেটাকে ইমাজিন করে বা ইমেজ ফর্ম করে পড়ো। তাই প্রথম কাজই হবে, যাই পড়ছো সেটাকে পারলে একটা ইমেজ ফরমেশনের মাধ্যমে পড়ার চেষ্টা করবে। দ্বিতীয়, এবার এই ইমেজগুলোকে তোমার প্যালেসের, তোমার বাড়ির বা যেইটা তুমি ইমাজিন করছো তার বিভিন্ন লোকেশনে তাদেরকে বসাও। এগুলোকে লোসাই বলে বা তুমি স্টেশন বলতে পারো। বিভিন্ন স্টেশনে তুমি এক একটা জিনিসকে, এক একটা ইমেজকে বসাও। ধরো তোমার বাড়ির সোফাতে একটা কিছু বসালে, ড্রয়িং রুমে একটা কিছু বসালে, টিভি ইউনিটের কাছে, তুমি ডাইনিং টেবিলে একটা কিছু বসালে। এইভাবে বিভিন্ন ইমেজ বিভিন্ন লোকেশনে, বিভিন্ন স্টেশনে তুমি বসাও। এবার 3 নাম্বার, এদের মধ্যে ইমোশন দেওয়ার চেষ্টা করো, অর্থাৎ তাদের মধ্যে কোনো মুভমেন্ট খোঁজার চেষ্টা করো, মনে করো, ইমাজিন করো তাদের মধ্যে কোনো কেউ দুঃখ পাচ্ছে বা কেউ আনন্দ পাচ্ছে, এই ধরনের কোনো ইমোশন দেওয়ার চেষ্টা করো। তার কারণ যখনই তুমি ওই ইমোশনটা সেই বস্তুটার মধ্যে দিচ্ছ, সেই ইমেজটার মধ্যে দিচ্ছ, সেটা কিন্তু প্রাণ পাচ্ছে। আর এই প্রাণ পাওয়াতে অ্যাকচুয়ালি আমাদের ব্রেন থেকে ডোপামিন এবং অ্যাড্রিনালিন নামে দুটো কেমিক্যাল বা রাসায়নিক ক্ষরিত হয়, যেটা আমাদের আরো বেশি করে মনে রাখতে সাহায্য করে। আর ঠিক এর রিভার্সে, যদি তুমি কিছু পড়ছো যেটা তুমি একদম ভালোবেসে পড়ছো না, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন বারবার করে পড়ে যাচ্ছ, বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে কি হয় জানো? আমাদের ব্রেন থেকে ক্ষরিত হয় কর্টিসল। আর এই কর্টিসলটা কিন্তু ডিরেক্টলি যে হিপোক্যাম্পাস রিজিয়ন, যেটা আমাদের মনে রাখতে সাহায্য করছিল, তাকে গিয়ে এফেক্ট করে, তার কাজে বাধা দেয়। এবার তুমি ডিসাইড করো, তুমি তোমার ব্রেন থেকে কর্টিসল ক্ষরণ করাবে নাকি ডোপামিন আর নর অ্যাড্রিনালিন ক্ষরণ করাবে। সরি, এক্ষুনি আমি অ্যাড্রিনালিন বললাম না, অ্যাকচুয়ালি ডোপামিন আর নর অ্যাড্রিনালিন। এবার চটপট নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাও দেখি তোমরা প্রথম কোন সাবজেক্ট এইভাবে পড়ার চেষ্টা করবে, অর্থাৎ এই মেমোরি প্যালেসের মাধ্যমে। তাহলে চলো দেখা হবে আবার কমেন্ট সেকশনে। ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা করো আর মাথার মধ্যে স্মৃতির রাজপ্রাসাদ সাজাও।